শুভ সন্ধ্যা ছাত্রছাত্রীরা। আজকে আমরা এবিজে টেস্ট পেপার 2024-25 যার পেজ নম্বর 198 আমরা দেখতে পাবো, এবং এই পেজে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি দিয়ে আমাদের 198 পেজ আমরা রেডি করেছি। চলো, এবং খুব স্পিডিতে আমরা 198 পেজ আজকে দেখে নেব। কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে যে মিশ্র ক্যানিজারো বিক্রিয়া এবং আর্নস্টার সংশ্লেষণ বিক্রিয়ার উদাহরণ দাও। না, যদি আমরা দেই, সেখানে আমরা কি দেখতে পাবো? দেখো, প্রথমেই আমরা আর্নস্টার সিনথেসিসের আমরা এক্সাম্পল দিচ্ছি। আর্নস্টার সিনথেসিস বলছি, দেখো আমরা অ্যাসিড নিয়ে রিয়াকশন শুরু করব। SOCl2 দেব। SOCl2 দিলে RCOCl উৎপন্ন হয়। তাতে আমরা দেব ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে CCl বন্ধনটা ব্রেক করে গিয়ে ওখানে এক্সট্রা কার্বন চলে আসছে, অর্থাৎ CHN2 এখানে চলে আসছে এই গ্রুপটা, এবং যাতে আমরা Ag2O বা HNO দিলে কিটিন উৎপন্ন হয়। এবং এই কিটিনে যদি আমরা জল অ্যাড করি তখন আমরা কি পাবো না, যে কার্বন সংখ্যা নিয়ে আমরা রিয়াকশান শুরু করেছিলাম তার থেকে বেশি সংখ্যক কার্বন পরমাণুযুক্ত আমরা একটা যৌগ পাব। জল দিয়েছি তাই আমরা অ্যাসিড পেয়েছি। অ্যালকোহল দিলে কি হতো, বা NH3 দিয়ে দিলে কি হতো? অর্থাৎ কি, আর্নস্টার সিনথেসিসের এই যে কিটিন, এই কিটিনে আরও অনেক কিছু দেওয়া যায় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কম্পাউন্ড আমরা উৎপন্ন করতে পারি। আমরা পরবর্তী ক্লাস দেখাবো অর্গানিক নেম রিয়াকশান। অর্গানিক নেম রিয়াকশান সেই রিয়াকশানগুলো আমরা চুজ করেছি যেগুলো এক্সামে আমাদের আসে। টেস্ট পেপারের পেজগুলো খুললে আমরা দেখতে পাই, আমরা ওই পেজে দেখে নেব আর্নস্টার সিনথেসিসের বাকি রিয়াকশানগুলো এবং ওখানে কি দিলে কি উৎপন্ন হয়। যেহেতু আমরা এখানে জল দিয়েছি, জল দেওয়ার জন্য আমাদের দেখো আগে যা কার্বন ছিল তার থেকে বেশি সংখ্যক, একটা কার্বন বেশি সংখ্যক কম্পাউন্ড উৎপন্ন হয়েছে এবং সেটা অ্যাসিড উৎপন্ন করেছে। মিশ্র ক্যানিজারো রিয়াকশান আমাদের তাহলে কি বলা আছে না, মিশ্র ক্যানিজারো রিয়াকশান। মিশ্র ক্যানিজারো রিয়াকশান বলতে কি না, ক্যানিজারো রিয়াকশান বলতে আমরা সচরাচর জানি সবাই যে ক্যানিজারো বিক্রিয়াতে যে রিয়াক্ট্যান্টগুলো ইউজ করা হয় তাদের আলফা হাইড্রোজেন থাকে না, এবং সেই রকমই কম্পাউন্ড হচ্ছে বেঞ্জালডিহাইড, ফর্মালডিহাইড, যাদের আলফা হাইড্রোজেন থাকে না। দুটো ফর্মালডিহাইড বা দুটো বেঞ্জালডিহাইড দিয়ে যদি আমরা রিয়াকশান করতাম তখন হচ্ছে সেটা ক্যানিজারো রিয়াকশান হতো। এখানে যেহেতু আমরা একটা বেঞ্জালডিহাইড আর একটা ফর্মালডিহাইড নিয়ে রিয়াকশান করছি, তাই এর নাম রাখা হয়েছে মিশ্র ক্যানিজারো রিয়াকশান। এবং কি হয় আমরা দেখতে পাচ্ছি কি, এই বেঞ্জালডিহাইড আর ফর্মালডিহাইডের মধ্যে দেখো এক মোল আমরা অক্সিডেশন করেছি আর এক মোল রিডাকশান করেছি, এবং অক্সিডেশন করেছি আমরা ফর্মালডিহাইডকে, বেঞ্জালডিহাইডকে কেন করলাম না? বলছি ফর্মালডিহাইড আর বেঞ্জালডিহাইডের মধ্যে এই যে বেঞ্জিন যে নিউক্লিয়াস, বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে C ডবল বন্ড ও যুক্ত থাকার কারণে যুক্ত হয়ে আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে sp2 হাইব্রিডাইজ কার্বন। sp2 হাইব্রিডাইজ কার্বন হওয়ার কারণে এ কি করে না, রেজোনেন্স করতে পারে না। যখনই রেজোনেন্স করে যায় কার্বনের, এই যে কার্বন, এখানে কি দেখতে পাবো আমরা, ডেল মাইনাস ডেল প্লাস।
এই রেজোনেন্সের কারণে কার্বনিল কার্বনের ইলেকট্রোফিলিক ক্যারেক্টার ডিক্রিজড করে। ইলেকট্রোফিলিক ক্যারেক্টার ডিক্রিজ করে যায় বলে ও যখন OH মাইনাস এখান থেকে রিয়াকশান করতে আসবে ফার্স্ট, যার ইলেকট্রোফিলিক ক্যারেক্টার বেশি সেইখানে আগে রিয়াকশান করবে। কিন্তু বেঞ্জালডিহাইড কার্বনের ইলেকট্রোফিলিক ক্যারেক্টার কম। তার কারণ হচ্ছে এই, ডিউ টু রেজোনেন্স ফেনোমেনা। তাই জন্য আমরা কি করি না, আমরা ফর্মালডিহাইডের অ্যাসিড পাচ্ছি, ফর্মিক অ্যাসিড, সোডিয়াম ফরমেট পাচ্ছি, আর বেঞ্জাইল অ্যালকোহল পাচ্ছি। সেখানে আমরা H3+ দেবো, দিলে দেখো বেঞ্জাইল অ্যালকোহল দেখতে পাবো আর আমরা ফর্মিক অ্যাসিড দেখতে পাবো। তার মানে আমরা কি বুঝতে পারলাম, দুটো অ্যালডিহাইডের মধ্যে যার রিয়াক্টিভিটি বেশি হবে বা যেটি বেশি রিয়াক্টিভ হবে সেটা অ্যাসিড উৎপন্ন করবে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, ABCD করে শনাক্তকরণ করতে বলেছে। লাল ফসফরাস Cl2, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো লাল ফসফরাস Cl2, প্রথমে অ্যাসিডিক অ্যাসিড দেওয়া আছে, তাতে লাল ফসফরাস Cl2 দিয়েছে। লাল ফসফরাস Cl2-র কাজ হচ্ছে HVZ রিয়াকশান। এটা হলো আমাদের HVZ রিয়াকশান। সেই HVZ রিয়াকশানে যদি আমরা একে আমরা কি করব, এ আমাদের কি হবে না, HVZ রিয়াকশানে কি হয়, অ্যাসিড গ্রুপের ঠিক পরের কার্বনে Cl ঢুকে যায়, তার নামই হচ্ছে HVZ রিয়াকশান। এরপরে বলেছে গাঢ় স্টেসোফোর আর ইথানল দিয়েছে। গাঢ় স্টেসোফোর ইথানল দিলে কি হবে, এই OH গ্রুপ স্টার কনভার্ট হয়ে যাবে, OC2H5 হয়ে যাবে। কেসিএন দিলে কি হবে না, কেসিএন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে Cl গ্রুপ ছিল সেই Clটা চলে যাবে এবং সেই জায়গাতে CN চলে আসবে। H3O+ দিলে দুটো হয়ে যাবে অ্যাসিড। দুটো অ্যাসিড হয়ে গেলে অর্থাৎ কি, একই কার্বনে দুটো জেম অ্যাসিড আমরা পাবো, যেটাকে আমরা বলি কি ওমস গ্যাপ। ওমস গ্যাপে অক্সালিক অ্যাসিড, ওমস ওম গ্যাপ, অর্থাৎ এই ওমস গ্যাপ দ্বারা আমরা ডাইবেসিক অ্যাসিডগুলোকে মনে রাখতে পারি। ওমস গ্যাপ, অক্সালিক, ম্যালোনিক, এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড আমাদের। সেই ম্যালোনিক অ্যাসিড তাহলে থাকবে না, একই সঙ্গে দুটো COOH গ্রুপ থাকতে পারবে না একই কার্বনে। এই জন্য এই হিট দেওয়া আছে। হিট দেওয়া থাকলে একটা অ্যাসিড গ্রুপ খুলে যাবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, দিয়ে আমাদের অ্যাসিটিক অ্যাসিডে চলে আসবে। বোঝাতে পারলাম? পরেরটা দেখো আমাদের দেওয়া আছে বেঞ্জালডিহাইড দেখতে পাচ্ছি আমরা, KCN, জল আর ইথানল দিয়েছে, F উৎপন্ন করেছে। দেখো F এর নাম হবে আমাদের বেঞ্জয়েন এবং রিয়াকশান নাম আমরা দেখতে পাচ্ছি বেঞ্জয়েন কন্ডেনসেশন। বেঞ্জালডিহাইডে KCN, ইথানল দিয়ে যখন আমরা উত্তপ্ত করব তখন আমরা বেঞ্জয়েন দেখতে পাব। এটা খুবই ভালো রিয়াকশান, পরীক্ষাতে পড়ার মতো রিয়াকশান। আমরা ভালো করে দেখে রাখবো, প্র্যাকটিস করতে থাকবো এবং বারংবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস যদি আমরা না করি তখনই সমস্যা। অথবাতে দেখো একটা কোশ্চেন আছে 5-এর দাগে C-এর অথবার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে। পিডিএফটা আমাদের একটু স্লো হয়ে গেছে, চলো না। অ্যামোনিয়াম অ্যাসিড দেওয়া আছে, বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিডে আমরা কি দিয়েছি, অ্যামোনিয়া দিয়ে হিট করে অ্যামোনিয়া দিয়েছি। দেখো বেঞ্জয়িক অ্যাসিডে অ্যামোনিয়া দিলে অ্যামোনিয়াম বেঞ্জয়েট, অ্যামোনিয়াম বেঞ্জয়েট। এবং অ্যামোনিয়াম বেঞ্জয়েট থেকে যদি আমরা হিট দিলে এখান থেকে উৎপন্ন হবে বেঞ্জামাইড, অর্থাৎ জল বেরিয়ে যাচ্ছে, বেঞ্জামাইড।
বেঞ্জামাইডে যখন আমরা P2O5 দেব, সেখান থেকে P2O5 কি করে না জল শোষণ করে। জল শোষণ করানোর সঙ্গে সঙ্গে O আর H2 জল, বেঞ্জোনাইট্রাইল, এবং বেঞ্জোনাইট্রাইল থেকে যখন আমরা সোডিয়াম আর ইথানল দেব, সোডিয়াম অ্যালকোহল বেঞ্জোনাইট্রাইল দিয়ে রিডাকশন করলে আমাদের বেঞ্জাইল অ্যামিন উৎপন্ন হবে। পরেরটা কি বলেছে দেখো না, CH3Br দেওয়া আছে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। CH3Br ম্যাগনেসিয়াম ড্রাই ইথার অর্থাৎ গ্রিগনার আমাদের ফর্মেশন হবে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাতে কঠিন কার্বন ডাইঅক্সাইড আর H3O+ দিলে আমাদের উৎপন্ন হবে কি অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ গ্রিগনার থেকে অ্যাসিড প্রস্তুতি করার রিয়াকশন। পরের কোশ্চেন আমাদের কি বলছে দেখো, যে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম দেখা যায় কেন। বলছে ফর্মিক অ্যাসিড এমন একটা অ্যাসিড, দেখো এই যে ফর্মিক অ্যাসিড, সেখানে আমরা দুটো গ্রুপ একসঙ্গে দেখতে পাই, যার মধ্যে একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আর একটা হলো অ্যাসিড গ্রুপ। এই দুটো গ্রুপ থাকার কারণে আমরা ওখানে কি করব না ও বিজারণ ধর্ম দেখায়। দেখো ফর্মিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের টলারেন্স বিকারক, টলারেন্স বিকারকের সঙ্গে রিয়াকশন করে সিলভারের মিরর বা সিলভার ধূসর অধক্ষিপ্ত করছে। আমাদের 5-এর দাগে অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে গেল, আমরা 4-এর দাগের অর্গানিক কেমিস্ট্রিগুলো দেখে নিই কি কি দেওয়া আছে। দেখো অ্যাসিড দেওয়া আছে বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিডে Br2FeBr3 এ উৎপন্ন করেছে, তাতে SOCl2 দিয়ে বি উৎপন্ন করেছে, NH3 দিয়ে সি উৎপন্ন করেছে, তাতে Br2 অ্যালকোহলে KOH দিয়ে DEF। দেখো অ্যাসিডের ব্রোমিনেশন করলে মেটা পজিশনে ব্রোমিন হয়, কারণ অ্যাসিড গ্রুপ মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়। SOCl2 দিলে কি হয়, অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে COCl উৎপন্ন করে। অ্যামোনিয়া দিয়ে রিয়াকশান করলে এবং এই যে জায়গা এখানে সি উৎপন্ন করতে বলেছে, আমরা আগেই দেখলাম কি অ্যামোনিয়া দিয়ে যদি আমরা রিয়াকশান করি তখন সেখানে এই যে অ্যামোনিয়াম বেনজয়েড উৎপন্ন হয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি পরের যে রিয়াকশান সিকুয়েন্স সেটা Br2 কি অ্যালকোহলে KOH দিয়েছে, Br2 অ্যালকোহলে KOH দেওয়ার সঙ্গে সঙ্গে তার মানে হলো এই যে কম্পাউন্ডটা হবে বেঞ্জামাইড হতে হবে, এবং বেঞ্জামাইড না হলে আমরা Br2 অ্যালকোহলে KOH এর সঙ্গে রিয়াকশান করতে পারবো না, অর্থাৎ অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করে ওটা বেঞ্জামাইড হবে। তাপ এখানে আমাদের দেওয়া নেই, তাই আমরা ছোট্ট করে তাপ একটা কনসিডার করে নেব নিজেরা, দিয়ে বেঞ্জামাইড উৎপন্ন করব, এবং Br2 অ্যালকোহলে KOH এর সঙ্গে রিয়াকশান করলে উৎপন্ন হচ্ছে কি NH2Br, যাকে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইটের সঙ্গে রিয়াকশান করলে এটা NHCOCH3 মানে অ্যাসিটেনিলাইড উৎপন্ন করে। আর অ্যাসিটেনিলাইড উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে এ কি করবে না, পরেরটা হচ্ছে Br2 অ্যাসিটিক অ্যাসিড মানে ব্রোমিনেশন ঘটবে। ব্রোমিনেশনটা কোথায় ঘটবে না 2 নম্বর আর 4 নম্বরে ঘটতে পারে, এই যে রেজোনেন্স। তো 2 নম্বর আর 4 নম্বরে যদি আমরা দেখি অ্যাসিটেনিলাইডের ব্রোমিনেশন আমরা 4 নম্বরে ঘটাবো, 2 নম্বরে ঘটালে কি হবে না ওখানে স্টেরিক ইন্ডেন্স দেখা যাবে, তাই আমরা 2 নম্বর পজিশনে দেব না, 4 নম্বর পজিশনে ব্রোমিন নিয়ে এসে প্রবেশ করাবো। পরের কোশ্চেন আমাদের কি বলছে দেখো, অথবাতে বলেছে অয়েল অফ মিরাবেন কি না, অয়েল অফ মিরাবেন হলো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনকে আমরা অয়েল অফ মিরাবেন বলি। চলো পরের পেজে আমরা দেখে নেব অয়েল অফ মিরাবেন।
নম্বরে এখানে কি বলেছে দেখো, আমাদের প্রাইমারি অ্যামিন আর সেকেন্ডারি অ্যামিনের মধ্যে পার্থক্য করতে বলেছে। আমরা সবাই জানি কি না প্রাইমারি অ্যামিন আমরা ডাইমিথাইল অ্যামিন কনসিডার করেছি তো। আচ্ছা, প্রাইমারি অ্যামিন, আমরা এখানে প্রাইমারি অ্যামিন যেহেতু রিয়াকশান আমাদের CH3NH2 দিয়ে করা আছে, আমরা এটাকে CH3NH2 কনসিডার করব। মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিনকে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কেউই সহযোগে উত্তপ্ত করলে দুর্গন্ধযুক্ত যৌগ মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। দেখো, এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত যৌগ মিথাইল আইসোসায়ানাইড। কিন্তু ডাইমিথাইল অ্যামিনকে যদি আমরা একই রিয়াকশান করতাম তখন কিন্তু হতো না। এখানে কি না 2 ডিগ্রি অ্যামিন হয়ে যাচ্ছে, না 2 ডিগ্রি অ্যামিন সচরাচর অর্থাৎ সেকেন্ডারি অ্যামিন না আমাদের কার্বিল অ্যামিন বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। আগে আমরা দেখেছিলাম বেঞ্জেন কনডেনসেশন আর অ্যালডোল আর একটা দেখলাম ক্যান্ডিজার বিক্রিয়া দেখেছিলাম, আর বেঞ্জেন কনডেনসেশন বিক্রিয়া ছিলাম। আর এখন আমরা এটা কি দেখলাম না কার্বিল অ্যামিন বিক্রিয়া। এবং প্রথম রিয়াকশান আমরা দেখেছিলাম যেটা তার নাম ছিল আর্ন স্টার সিনথেসিস। আমরা রেম রিয়াকশান যখন দেখব এবং আমরা এর নেক্সট ভিডিও দেব নেম রিয়াকশান, নেম রিয়াকশানে সমস্ত রিয়াকশান আমাদের একসঙ্গে করা আছে। আমরা নেক্সট ভিডিওতে নেম রিয়াকশান দেখে নেব। নেক্সট টেস্ট আরেকটা টেস্ট পেপারের পেজ করার আগে আমরা নেক্সট নেম রিয়াকশান দেখে নেব। বলেছি বেঞ্জিন বলে কীভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রেশন ঘটে, অর্থাৎ মেকানিজম আমাকে এখানে দিতে হবে। দেখো, আমরা এখানে মেকানিজম দেওয়ার চেষ্টা করেছি। সেই নাইট্রিক অ্যাসিড আর HNO3, নাইট্রিক অ্যাসিড এবং H2SO4 দুজনের বিক্রিয়ায় আমরা মিডিয়ামে NO2+ নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারি, এবং সেটা আমরা সবাই 11-এ দেখেছি বা এর মেকানিজম আমরা সবাই জানি। এবং সেই বেঞ্জিন নিউক্লিয়াস দেখো NO2-র সঙ্গে রিয়াকশান করতে যাচ্ছে, এই কার্বনে প্লাস, জাস্ট রেজোনেন্স হওয়া শুরু হয়েছে। রেজোনেন্স হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাতে এসে পৌঁছাবো, অর্থাৎ এই তিনটে স্ট্রাকচার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওর রেজোনেটিং স্ট্রাকচার। এবং তারপরে অর্থাৎ এই খাত থেকে এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা মুভ করবে, দিয়ে মানে এই SO4- গিয়ে হাইড্রোজেনটাকে ধরবে আর ওই বন্ডটা মুভ করে যাবে, সঙ্গে সঙ্গে উৎপন্ন হবে কি নাইট্রোবেঞ্জিন। অর্থাৎ কি আমরা মেকানিজমটা করে ফেলব। মেকানিজম না করলে আমাদের হবে না। বলে একটা জিনিস মনে রাখতে হবে, শুধু দেখলে আমাদের হবে না, প্র্যাকটিস করতে হবে। যদি দেখে দেখে আমরা রেখে দেই, ওরাও আমাদেরকে বলছে এই যে পেজগুলো অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন রিয়াকশনগুলো, ওরা বলছে যে প্র্যাকটিস কর, দেখে দেখে প্র্যাকটিস কর, মনে থাকবে না। যদি না তোরা দেখে দেখে প্র্যাকটিস করিস তবে মনে থাকবে না, ফলে তখন কেন্দে মরে যাবি। বলে বেশি দেখিস না, প্র্যাকটিস কর, না হলে কেন্দে মরে যাবি। সুতরাং আমাদের মেকানিজম প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে আমরা আস্তে আস্তে করে সবই করতে পারবো। পরে কি বলেছে দেখো 4-এর দাগে, JR1 কোলবে-স্মিড এবং রাইমার-টিমার বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। আমরা কোলবে-স্মিড রিয়াকশন দেখব। কোলবে-স্মিড রিয়াকশনে দেখো সোডিয়াম ফেনেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 4 থেকে 7 ATM প্রেসার। আচ্ছা, এইখানে আমরা বলে দিই দুটো কথা, দিলে আমাদের সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। অনেক জায়গাতে দেখা যাচ্ছে কীরকম দুটো করে হচ্ছে, কোনো কোনো বইতে এখানে OH বানিয়ে COO NA করে রেখেছে।
এটা আমরা দেখতে পাচ্ছি। আবার কোথাও দুটো এনএ করেছি, COO এনএ, অর্থাৎ দুটো এনএ আমাদেরকে দেখাচ্ছে। স্বভাবতই আমাদের মনে কি হতে পারে, কোনটা ঠিক না, সচরাচর আমরা মনে রাখবো যেই যে ফেনল সোডিয়াম অ্যাসিডের তুলনায় বেশি অ্যাসিডিক। একদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড গ্রুপ, আর একদিকে দেখতে পাচ্ছি আমরা কি অ্যাসিড গ্রুপ। এই দুজনের মধ্যে অ্যাসিড গ্রুপের অ্যাসিডিটি OH গ্রুপের তুলনায় বেশি। ফলে আমাদের মিডিয়ামে যে OH মাইনাসগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা সচরাচর কি করবে, অ্যাসিড গ্রুপ থেকে হাইড্রোজেনটা আগে তুলে নেবে এবং উৎপন্ন করবে কি সোডিয়াম ফেনেট। আমরা এইটি দেখতে পাব রিয়াকশন পাত্রে। তাতে আমরা কি করব, লঘু HCl দেব না, লঘু HCl দেওয়ার পরে আমরা পেয়ে যাব কি স্যালিসাইলিক অ্যাসিড, এবং এটি হবে আমাদের মেজর প্রোডাক্ট অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এর সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে আমরা আর একটা জিনিস পাই, আমরা নেম রিয়াকশানে গিয়ে ওটা দেখাবো। আমরা নেম রিয়াকশানে গিয়ে দেখে নেব কোলবে-স্মিথ রিয়াকশানে এই যে সোডিয়াম ফেনেট আমরা ব্যবহার করেছি, সোডিয়াম ফেনেটের পরিবর্তে যদি কেউ পটাশিয়াম ফেনেট ব্যবহার করত, তখন কি কোলবে-স্মিথ রিয়াকশান হতো না? আমরা সবসময় সোডিয়াম দিয়ে কেন দেখাই? আমরা যখন নেম রিয়াকশন পড়ব, আমরা ওই জায়গাটাতে সমস্ত জিনিসটা ব্যাখ্যা করে দিয়ে যাব। রাইমার-টিমান রিয়াকশন দেখো, রাইমার-টিমান রিয়াকশনে আমরা কি করি না, রাইমার-টিমান রিয়াকশনে OH ফেনল যাতে ক্লোরোফর্ম দেওয়া হয়, আর NaOH 65 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেখানে ONa আর CHO এর সঙ্গেও প্যারা আইসোমার কিছুটা তৈরি হয়, এবং সেখান থেকে লঘু HCl দিলে স্যালিসাইলডিহাইড উৎপন্ন হয়, অর্থাৎ কি প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইডও আমরা এর সঙ্গে পাবো। এটার নাম হলো অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসাইলডিহাইড। সেমভাবে এর সঙ্গে আমরা প্যারা আইসোমারও পাব। তবে আমরা কি করব, অর্থ প্যারা দুটো পাবো। বলছে মেজরিটি কোনটা চাইছে, মেজর চাইছে আমাদের স্যালিসাইলডিহাইড। এবং আবার একটা জিনিস মনে রাখতে হবে, এই রাইমার-টিমান বিক্রিয়ায় যদি আমরা ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করি, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করলে তখন আমরা কিন্তু স্যালিসাইলডিহাইড পাবো না। সেটিও আমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা ভুলে যাব। তাহলে আমরা যদি না ভুলি তবে কি আর আমরা পড়বো? সুতরাং আমাদেরকে পড়ার জন্য বেশি করে পড়তে গেলে আমাদের ভুলতে হবে। পরে কি বলেছে দেখো, যে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড পরিবর্তন করো, ফেনল টু পিক্রিক অ্যাসিড। না, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড যদি আমরা পরিবর্তন করি, তখন আমরা কি দেখতে পাবো না, প্রথম গাঢ় H2SO4 দিয়ে 100 ডিগ্রিতে হিট করব না, গাঢ় H2SO4 দিয়ে 100তে হিট করলে আমাদের অর্থ পজিশানে আর প্যারা পজিশানে SO3H গ্রুপ প্রবেশ করে। দেখো, অর্থ আর প্যারা দুটোতেই SO3H গ্রুপ প্রবেশ করেছে। যাতে গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে 100তে আর একবার হিট করব, এবং তখন আমরা পেয়ে যাব কি না পিক্রিক অ্যাসিড, ট্রাইনাইট্রোফেনল পিক্রিক অ্যাসিড পেয়ে যাব। আচ্ছা, আরেকটা কি বলেছে দেখো, এখানে আরেকটা কি বলেছে, ইথারের মধ্যে পাওয়ার অক্সাইডের উপস্থিতি শনাক্তকরণ কি করে করব। যে আমাদের বলেছে যে একটা সিস্টেম ইথার, তার মধ্যে পাওয়ার অক্সাইড আছে, এবং সেটা কি করে আমরা জানব না, ইথারের মধ্যে পাওয়ার অক্সাইডের উপস্থিতি শনাক্তকরণ।
আমরা সেইটা একবার শনাক্তকরণ করি। চলো দেখে নিই। না, ইথারের মধ্যে ইথারের কোনো নমুনায় আমরা কি করব না স্টার্চ মিশ্রিত কেআই এর জলীয় দ্রবণ যোগ করব এবং স্টার্চ মিশ্রিত কেআই এর জলীয় দ্রবণ দিয়ে দ্রবণটিকে ঝাঁকাবো। ঝাঁকালে কি হবে না, ঝাঁকালে যদি দ্রবণটি নীল বর্ণ ধারণ করে তবে বুঝতে হবে যে ইথারে পারঅক্সাইড বর্তমান। না, ইথারের নমুনা নেব, তাতে আমরা স্টার্চ মিশ্রিত কেআই এর জলীয় দ্রবণ যোগ করব এবং দিয়ে ভালো করে ঝাঁকাবো। ঝাঁকালে যদি দ্রবণটি নীল বর্ণ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো কি যে ইথারের নমুনাতে পারঅক্সাইড বর্তমান। দেখো আমরা পারঅক্সাইড যুক্ত ইথার নিয়েছি, কেআই আর জল দিয়েছি, উৎপন্ন হয়েছে কি আয়োডিন। সেই আয়োডিন স্টার্চ দ্রবণের সঙ্গে যুক্ত হয়ে নীল বর্ণের জটিল যৌগ উৎপন্ন করেছে। ভেরি ইন্টারেস্টিং জায়গা। আমরা রিয়াকশানগুলো বারবার করে প্র্যাকটিস করব। রিয়াকশান যদি আমরা বারবার করে প্র্যাকটিস না করি তবে কিন্তু খতরনাক বিষয়, কারণ পরীক্ষার হলে গিয়ে আমরা আর কিছুই করতে পারবো না। আমাদের মুখে আসবে কিন্তু কলম আমরা চালাতে পারবো না। সো কলম চালানোর জন্য বাড়িতে আমাদের ভালো করে কলম চালাতে হবে এবং দেখে দেখে একাধিকবার রিয়াকশান নোট করতে হবে, লিখতে হবে, তবে মনে থাকবে, নতুবা মনে থাকবে না। চলো, অথবাতে আমাদের কি বলেছে দেখো, একদিকে ইথানল আর একদিকে ফেনল, আমরা রিয়াকশান পার্থক্য দেখতে পাচ্ছি। সচরাচর বলে দেই, ইথানল আর ফেনলের মধ্যে পার্থক্য আমরা দুভাবে করতে পারি। একটা আমরা প্রথমে করব আয়োডোফর্ম রিয়াকশান, কারণ ইথানল আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দেবে কিন্তু ফেনল সাড়া দেয় না। ইথানল আয়োডোফর্ম রিয়াকশানে কি হয় না, I2 আর NaOH এই দুটো রিয়েজেন্ট কিন্তু অবশ্যই দিতে হবে। NaOH এর পরিবর্তে যদি আমরা মৃদু ক্ষার দিয়ে দেই তখন কিন্তু ইথানল আর আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দেবে না, এটাও মনে রাখতে হবে। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি কি না আছে আমাদের ফেনল। ফেনল তো আয়োডোফর্ম রিয়াকশান করতেই পারবে না। চলো ফেনল তাহলে কি করে আমরা জ্বলবো না, ফেনলের দ্রবণে আমরা কয়েক ফোঁটা FeCl3 দ্রবণ যোগ করে দেবো। ফেনলের যে পশম দ্রবণ হবে তাতে আমরা কি যোগ করব না FeCl3 দ্রবণ যোগ করব এবং FeCl3 যখনই আমরা যোগ করব তখন কি দেখতে পাবো, ফেনল একটা কমপ্লেক্স তৈরি করবে FeOPH এর হোল 6 3-, যেটা কি হবে বেগুনি বর্ণের জটিল আয়ন উৎপন্ন হয়। এটা হচ্ছে বেগুনি কালার, ভায়োলেট কালার আমরা এটাকে দেখতে পাবো। ভায়োলেট কালার, ওই জায়গাতে দাঁড়িয়ে ইথানল কোনো রিয়াকশান আমাদের করছে না। দেখো ইথানল কোনো রিয়াকশান করছে না আমরা দেখতে পাচ্ছি এবং ইথানল আয়োডোফর্ম বিক্রিয়াতে সুন্দর দিচ্ছে। ইথানলকে NaOH এবং জলীয় কেআইএতে দ্রবীভূত I2 যোগ করে মিশ্রণটিকে উত্তপ্ত করলে বিশিষ্ট গন্ধযুক্ত আয়োডোফর্মের হলুদ গ্লাস অধক্ষিপ্ত হয়, আর এখানে কোনো বিক্রিয়া ঘটে না। সবাই একটু কষ্ট করে পড়বে, কারণ আমার হাতের লেখাটা তো খুবই বাজে, আমি বাংলা লিখতেই পারি না। মাঝে মাঝে ভালো করে লিখতে পেরেছি কিন্তু অনেক অনেক সময় একটু ভালো করে আমি লিখতেই পারিনি। পরে আমাদের কি বলছে দেখো, মিথানল থেকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, মিথানল থেকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করছি আমরা। মিথানল CH3OH, সেই মিথানলের সঙ্গে যদি আমরা কি করব না HBr দিলাম, HBr দিতে CH3Br উৎপন্ন হলো। মিথাইল ম্যাগনেসিয়াম ইথার দিলাম, মিথাইল ম্যাগনেসিয়াম ড্রাই ইথার CH3MgBr উৎপন্ন হলো। তাকে আমরা প্রথমে অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াকশান করে H3O+ দিলাম, উৎপন্ন হলো 2 ডিগ্রি অ্যালকোহল। তাকে আমরা রিয়াকশান করছি PCCর সঙ্গে, ও বানিয়ে দিল অ্যালকোহলকে কিটোন। আর একবার CH3MgBr ওয়াটার দিলাম, উৎপন্ন হয়ে গেল টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। অর্থাৎ গিগনার নিয়ে আসতে আমাদের প্রথমত হয়েছে, গিগনার থেকে আমরা অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াকশন করিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে PCC দিয়ে কিটোন করে আর একবার গিগনার রিয়াকশন করতে
আমরা চলে এলাম কি রিএজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে গিগনার রিএজেন্ট সেকেন্ড টাইম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টে হাজির হয়ে গেছি। অর্থ ও প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটি বেশি আম্লিক ও কেন? অর্থ ও প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটি বেশি আম্লিক ও কেন? বলছি প্যারানাইট্রোফেনল অর্থনাইট্রোফেনল অপেক্ষা অধিক আম্লিক। প্যারানাইট্রোফেনল অধিক আম্লিক অর্থ তুলনায়। না কেন বলেছে? দেখো অর্থনাইট্রোফেনল ওইচ গ্রুপ 1 নম্বর আর NO2 গ্রুপ 2 নম্বর পজিশনে দাঁড়িয়ে বসে আছে। অর্থনাইট্রোফেনল NO2 আর OH গ্রুপ পাশাপাশি অবস্থান করার ফলে এখানে আমরা কি দেখতে পাবো? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রা INTRA ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, ফলে কি হয়? অর্থনাইট্রোফেনল সহজে জলীয় দ্রবণে H+ আয়ন রিলিজ করতে পারে না। কিন্তু যদি আমরা প্যারানাইট্রোফেনলের কথা ভাবতে পারি, প্যারানাইট্রোফেনলে দেখো OH আর NO2 গ্রুপ 1 নম্বর 4 নম্বর পজিশনে বসে আছে। ফলে কি হয়? এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না এবং তাই ইহা জলীয় দ্রবণে সহজে H+ আয়ন মুক্ত করতে পারে। আবার কি বলেছে? H+ আয়ন মুক্ত করার পর যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে সেই ফেনক্সাইড আয়নের যেটা আমাদের O-, দেখুন একদম NO2 গ্রুপ পর্যন্ত সে রেজোনেন্স করতে আসছে। আমরা সেটাও বলতে পারি যে ও NO2 গ্রুপ পর্যন্ত ওই মাইনাসটা রেজোনেন্স করতে আসছে, সেখানেও করবে, এখানেও করছে। এই দুটো কারণে বা এই কারণের জন্য হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, মানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে না বলে মিডিয়ামে সহজে H+ আয়ন রিলিজ করতে পারে, যেটা ও পারে না। চারের দাগে এফের কোশ্চেন কি বলছে দেখো, বেঞ্জাইল ক্লোরাইডকে জলীয় AgNO3 দ্রবণে দিলে সাদা অধক্ষেপ দেয় কিন্তু ক্লোরোবেঞ্জিন দেয় না কেন? দেখো বেঞ্জাইল ক্লোরাইড অণুতে যে আমাদের ক্লোরিন পরমাণু আছে, সেই ক্লোরিন পরমাণু কি হয়েছে না CH2 গ্রুপ দ্বারা বেঞ্জিন নিউক্লিয়াস থেকে দূরে সরে আছে। ফলে কি হয়? Cl গ্রুপটি বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোন্যান্স ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না এবং CCl যে বন্ধন সেই এক বন্ধন হিসেবে থাকছে। সেই এক বন্ধন হিসেবে থাকার কারণে এই বন্ধন ভেঙে যায় এবং উৎপন্ন করছে কি বেঞ্জাইল ক্যাটায়ন বা বেঞ্জাইলিক ক্যাটায়ন। এই ক্যাটায়ন রেজোন্যান্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। যেহেতু এখানে মিডিয়ামে Cl- আমরা পাচ্ছি আর AgNO3 বাইরে থেকে অ্যাড করা হচ্ছে, তাই AgNO3 সঙ্গে Cl-, AgNO3 প্লাস Cl-, সেখান থেকে আমরা কি পাচ্ছি AgCl প্লাস NO3-, তাই জন্য এই AgCl এর সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে কি হয় না, ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো না, ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে আমরা ওটা করতে পারছি না। ওটা না করতে পারার কারণ হচ্ছে ক্লোরোবেঞ্জিনে আমাদের Cl গ্রুপ বেঞ্জিন লিঙ্কের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত থাকছে এবং ডাইরেক্ট যুক্ত থাকার ফলে ও রেজোনেন্স করে যায়। রেজোনেন্স করার জন্য CCl বন্ধন ডাবল বন্ড হিসেবে বিহেভিয়ার করে। ঠিক আছে না, ডাবল বন্ড হিসেবে বিহেভিয়ার করে, আর ডাবল বন্ড হিসেবে বিহেভিয়ার করার জন্য ও মিডিয়ামে Cl রিলিজ করতে পারে না।
এই কারণে যেহেতু মিডিয়ামে সিএল মাইনাস রিলিজ করতে পারে না, তাই ওহা AgNO3 দমনের সাথে কোনো বিক্রিয়া করতে পারছে না। আর সে যেহেতু সিএল মাইনাস রিলিজ করতে পারছিল, রেজোনেন্সে বিভাজনের ফলে উৎপন্ন বেঞ্জাইলিক ক্যাটায়ন রেজোনেন্স ঘটনার দ্বারা স্থায়িত্ব লাভ করে, ফলে সম্মুখ বিক্রিয়া ঘটে এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন হয়। এটা কাটা আছে, যাহা AgNO3 সঙ্গে বিক্রিয়া করে AgCl এর সাদা আদককে উৎপন্ন করে। সমস্ত জিনিসটা আমাদেরকে গুছিয়ে লিখে দিয়ে আসতে হবে, একদম না গুছিয়ে লিখলে সেখানে হবে না। পরেরটা কি দেখা যাচ্ছে দেখো, CH3Br, তাতে আমরা KCN দেবো। CH3Br এর সঙ্গে KCN দিলে উৎপন্ন হবে কি না মিথাইল সায়ানাইড, আর CH3Br এর সঙ্গে AgCN দিলে উৎপন্ন হয় মিথাইল আইসোসায়ানাইড। খুব ভালো কথা। পরে আমাদের কি বলেছে না, ক্লোরোফর্ম থেকে 1,3,5 ট্রাই মিথাইল বেঞ্জিন উৎপন্ন করতে বলেছে। CHCl3 তাতে 6Ag চূর্ণ দেওয়ার সঙ্গে সঙ্গে উৎপন্ন হলো কি অ্যাসিটিলিন, যাতে সোডামাইড অ্যামাইড দিলাম, NaNH2 দিলে লিকুইড অ্যামোনিয়া দিলাম, মাইনাস হয়ে গেল, যাতে 1 মোল CH3Cl দিলাম, একটা CH3 গ্রুপ চলে এলো। 600 ডিগ্রিতে কপার টিউবের মধ্য দিয়ে চালনা করলাম, মেসিটিলিন পাওয়া গেল 1,3,5 ট্রাইমিথাইল বেঞ্জিন। এবং এই জায়গাতে দেখো আমরা আবার কি দেখতে পাচ্ছি, কোলবে-স্মিথ এবং রাইমার-টিমার রিয়াকশনের উদাহরণ দিতে বলেছে। কোলবে-স্মিথ আর রাইমার-টিমার বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। দেখো আমরা সোডিয়াম ফেনেটের সঙ্গে আবার রিয়াকশন করছি, দিয়ে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন করছি, যাতে লঘু HCl দিলে স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ এটি হচ্ছে মেজর প্রোডাক্ট। আমরা মেজর প্রোডাক্ট পাচ্ছি। উল্টো দিকে চলে যাচ্ছি আমরা। আর রাইমার-টিমার রিয়াকশন যদি আমরা আবার ভাবি, আমরা চলে যাব, দেখো রাইমার-টিমার রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের রাইমার-টিমার রিয়াকশন, এবং এখানে ক্লোরোফর্ম দেওয়া আছে CHCl3 আর NaOH দিয়ে আমরা সেই সোডিয়াম, আমরা একটা মাঝে ইন্টারমিডিয়েট পাচ্ছি ONaCHO, লঘু HCl দিলে স্যালিসাইলডিহাইড, এখানে এটাও হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট। এই পর্যন্ত অর্গানিক কেমিস্ট্রি আমরা 198 পেজে দেখতে পাবো। 198 পেজে ইয়াই হলো আমাদের অর্গানিক কেমিস্ট্রি। নেক্সট রাউন্ডে আমরা চলে যাব, এখন ফিজিক্যাল কেমিস্ট্রি দেখব, এবং ফিজিক্যাল কেমিস্ট্রি খুবই ভালো, এবং আমরা যদি একটু ভালো করে পড়াশোনা করি ফিজিক্যাল কেমিস্ট্রি, অচিরেই একে আমরা সলিউশন করতে পারবো। 198 পেজ থেকে আমাদের করা আছে। এবং যদি তোমাদের মনে হয় যে আমরা ফিজিক্যালের অঙ্কগুলো করতে পারি না, আমাকে বলবে, মেসেজ করে দেবে। আমরা ফিজিক্যালের আমার অনেক অঙ্ক করা আছে, আমরা সেই অঙ্কের ক্লাস আমরা দেব, এবং আমরা অঙ্কগুলো নিয়ে আসবো ফিজিক্যালের, এবং খুব রিসেন্ট আমরা ফিজিক্যালের ক্লাস দেব, অঙ্ক ক্লাস। শুধু সেখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাবো, 1-1.5 ঘন্টার একটা করে ক্লাস আমরা লোড করব, তাতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা কিছু ওখানে দেখাবো। আমার কাছে অনেক প্রবলেম আছে, এত প্রবলেম তো দেখানো যাচ্ছে না, আমরা কিছু 1-1.5 ঘন্টার ক্লাস দেব, বেশি বড় বা বেশি ম্যাথমেটিক্স প্রবলেম আমরা দেখব না, 1-1.5 ঘন্টার ক্লাসই আমরা করব। কি বলেছে দেখো, কোল রাশির সূত্র লিখতে বলেছে, কোল রাশির সূত্রটি লেখো। খুব ভালো কথা, কোল রাশির সূত্র আমরা লিখে ফেলবো। বলছে অসীম লঘুতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের
মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। আমরা একদম যেমন করে লেখা আছে যে কোনো বই ফলো করে আমরা লিখব, আমাদের এই সূত্রটাই স্টেটমেন্টটাই লিখতে হবে, সেটা কোনো কথা নেই, যার যেখানে ভালো মনে হবে, কিন্তু এই কথাগুলো যেন সবগুলো থাকে। অসীম লঘুতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা, কোনো কোনো জায়গাতে আমরা এখানে মোলার পরিবাহিতা দিয়ে বলছি, কিন্তু যখন আমরা অনার্সে পড়েছিলাম তখন কিন্তু ডেফিনেশনটা উল্টো রকম ছিল, যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন মানে অসীম লঘুতায় ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মানে যেটা হচ্ছে আমাদের ছিল তুল্যাঙ্ক পরিবাহিতা, আমরা সেটা দিয়ে অনার্সে পড়েছি। অফ এ উইক ইলেকট্রোলাইট মানে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের, আমরা অনার্সে পড়েছিলাম, কিন্তু পরে পরে এইচএসের বইতে সেটাকে ল্যামডা মোলার দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু আমরা যখন পড়েছিলাম, বা আমি এখনও আমার কাছে আছে নোটসপত্র, সেখানে আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের কথা আমরা পড়েছি। ফলে মোলারও কোনো সমস্যা নেই, মোলার আর ইকুইভ্যালেন্ট একই ধরনের হয় পুরো দুটো। ল্যামডা জিরো এম হচ্ছে অসীম লঘুতায় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা, আর ল্যামডা জিরো প্লাস অসীম লঘুতায় মৃদু হচ্ছে, আচ্ছা একটা হচ্ছে ক্যাটায়নের মোলার পরিবাহিতা, আর একটা কি, আর একটা আমরা যেটা দেখতে পাচ্ছি মাইনাসটা হচ্ছে অ্যানায়নের মোলার পরিবাহিতা। চল পরের কোশ্চেন কি বলেছে আমাদেরকে না, পরের আমাদের কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে লবণ সেতু কাকে বলে, লবণ সেতুর কাজ। লবণ সেতু কাকে বলে, বলছে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান, এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ আগার আগার মিশ্রিত করে উত্তপ্ত করার পর দ্রবণটিকে একটি ইউ আকৃতির কাচের নলের মধ্য দিয়ে ঢেলে শীতল করলে দ্রবণটি জেলের মতো জমে যায়, এইভাবে প্রাপ্ত সিস্টেমকে লবণ সেতু বলে। কিন্তু আমরা এখানে ফিগারটা দিতে পারিনি, ফিগার না দিতে পারার কারণ হচ্ছে আমরা সময়ের অভাবে এটা ফিগার এঁকে দেখাতেই পারিনি। তবে কি হয়, লবণ সেতুটা আমরা হয়তো একটু দেখে নিতে পারি, এইরকম করে আমাদের সচরাচর লবণ সেতুটা আমাদের হয় ইউর মতো দেখতে। এটা দুই দিকে দুটো বিকার, মানে এইখানে একটা দেখো, এইখানে একটা সলিউশন থাকছে, এদিক থেকে একটা আর এটা একটা, এইটি হচ্ছে আমাদের লবণ সেতু। দেখো কাজ কি দেখতে পাচ্ছি, দুটি অর্ধকোষের মধ্যে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা। দেখো দুটো আলাদা আলাদা তড়িৎ কোষ, অর্ধকোষ, যেখানে তড়িৎ নিরপেক্ষতার সাথে স্থাপন করা। এই যে দুটি দ্রবণের মধ্যে কি করছে না, সংযোগ স্থাপন করে রেখেছে। আর লবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের দ্রবণ, এই দ্রবণ এখানে আসতে পারে না, বা এটার দ্রবণ ওখানে যেতে পারে না। এই আমাদের তিনটি, তাহলে অর্ধকোষের মধ্যে সংযোগ, দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে। লবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশে যেতে পারে না, আর দুটো অর্ধকোষকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করে। পরে আমাদের কি বলেছে দেখো, কোন ঘটনার জন্য কলয়েড কণাগুলি থিতিয়ে পড়ে না। বলছে না, কোন ঘটনার জন্য থিতিয়ে পড়ে না, ব্রাউনীয় মোশন। এই যে ব্রাউনীয় মোশন যেটা আছে, তার জন্য কলয়েড কণাগুলি থিতিয়ে পড়বে না, কারণ না তখন কণাগুলি ইতস্তত র্যান্ডাম ঘুরে বেড়ায়, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে ওরা। দুটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ দিতে বলেছে, অ্যামোক্সিসিলিন আর অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন আর অ্যাম্পিসিলিন, আর ক্লোরাম ফেনিকল, এগুলো সব অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক।
নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে যে 3-এর দাগে চলে এসেছে আমরা, অভিশোভন চাপ সংক্রান্ত ভ্যান হপের সূত্র লিখতে বলেছে। বলছে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিশ্রবণ চাপ ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। কার সঙ্গে সমানুপাতিক হবে না, মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। পাই বেরিয়ে যাচ্ছি, যখন টি হচ্ছে স্থির, পাই অভিশ্রবণ চাপ, স্থির হচ্ছে মোলার গাঢ়ত্ব। আর একটা কি বলেছে না, স্থির গাঢ়ত্বে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অবিয়োজিত অসংযোজিত কঠিন দ্রাবের অণু লঘু দমনের তড়িৎ দমনের অভিশ্রবণ চাপ দমনের পরম উষ্ণতার সমানুপাতিক, এইটি একটা বলেছে। তবে পাই ভ্যারিজাস টি যখন সি হচ্ছে স্থির। আর একটা কি বলেছে, স্থির উষ্ণতায় কোনো দাবকের একটি নির্দিষ্ট আয়তনের সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণগুলির অভিশ্রবণ চাপ সমান হয়। অর্থাৎ কি, আমাদের 3টে স্টেটমেন্ট আমরা দিয়ে যাব এবং শেষে আর একটু একটু করে যে ব্যাখ্যাগুলো আছে সেটা বলে দেব। পরেরটা কি বলা আছে দেখো, প্লাজমোলাইসিস কাকে বলে। প্লাজমোলাইসিস কাকে বলে না, প্লাজমোলাইসিস হলো একটি প্রক্রিয়া যেখানে কোষগুলোকে হাইপারটনিক দ্রবণে স্থাপন করা হলে জল হারায়। তার মানে কি না, প্লাজমোলাইসিস হলো একটি প্রক্রিয়া যেখানে কোষগুলিকে আমরা হাইপারটনিক দ্রবণে যদি স্থাপন করে দেই এবং সে কি হবে না, সে তার মধ্যে থাকা যে জলগুলো আছে সেই জলটাকে সে হারিয়ে দেবে এবং সেই ঘটনার নাম হচ্ছে প্লাজমোলাইসিস। না, জলের হিমাঙ্ক ধ্রুবক, হিমাঙ্ক অবনমন ধ্রুবক কাকে বলে। বলছি 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে 1 গ্রাম অণু পরিমাণ কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করে উৎপন্ন দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তাকে উক্ত দ্রাবকের হিমাঙ্কের মোলাল অবনমন বা হিমাঙ্ক ধ্রুবক বলে। 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে 1000 গ্রামে 1 গ্রাম অণু পরিমাণ কোনো অনুদ্বায়ী অবিশ্লেষ্য দ্রাব আমরা যোগ করে দেব এবং তখন যে দ্রবণ উৎপন্ন হবে সেই দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটবে তাকে হিমাঙ্কের মোলাল অবনমন বা হিমাঙ্ক অবনমন ধ্রুবক আমরা বলতে পারি। পরেরটা আমাদের কি বলেছে দেখো, পেপটাইজেশন কাকে বলে। পেপটাইজেশন কাকে বলে, যে পদ্ধতিতে কোনো সদ্য প্রস্তুত বড় কণাগুলিকে অন্য কোনো পদার্থের সাহায্যে বিচ্ছিন্ন করে কলেইডো কণায় রূপান্তরিত করা যায় তাকে অপলয়ন বা পেপটাইজেশন বলে। যে পদ্ধতিতে কোনো সদ্য প্রস্তুত বড় কণাগুলিকে অন্য কোনো পদার্থের সাহায্যে বিচ্ছিন্ন করে কলেইডো কণায় রূপান্তরিত করা হয় তাকে অপলয়ন বা পেপটাইজেশন বলে। তখন তাকে আমরা কি বলবো না, পেপটাইজেশন বলবো। ফ্রেন্ডলিস ফ্রয়েড, একে অ্যাকচুয়ালি আমরা বলি কি ফ্রয়েন্ডলিসের সমীকরণ। ফ্রয়েন্ডলিস অর্থাৎ আমরা একে বলি, ইংরেজিতে যখন বলি বা পড়েছিলাম তখন এটাকে আমরা বলতাম ফ্রেন্ডলিস। ফ্রেন্ডলিসের নাম বা ফ্রেন্ডলিস সমীকরণ। ফ্রেন্ডলিসের সমীকরণটা লিখতে বলেছে, ফ্রেন্ডলিসের সমীকরণ। ফ্রেন্ডলিসের সমীকরণে আমাদের কি বলা হয়েছে, x/m সমান k ইন্টু p টু দি পাওয়ার 1/n। x/m সমান k ইন্টু p টু দি পাওয়ার 1/n। x হলো m গ্রাম অধিশোষক দ্বারা অধিশোষিত দ্রাবের পরিমাণ। x হলো
এম গ্রাম অধিশোষক দ্বারা অধিশোষিত দ্রাবের পরিমাণ। আচ্ছা, কে আর এন হলো ধ্রুবক, এদের মান অধিশোষক এবং অধিশোষিত পদার্থের উষ্ণতার উপর এবং অধিশোষক এবং অধিশোষিত পদার্থের প্রকৃতি ও উষ্ণতার উপর নির্ভর করে। পরে আমরা দেখতে পাচ্ছি কিনা লায়োফিলিক আর লায়োফোবিক। লায়োফোবিক আর লায়োফিলিক স্থলের মধ্যে পার্থক্য বলছে, লায়োফিলিক যদি হয়, লায়োফিলিক মানে লাইক করে, এ হচ্ছে বেশি স্থায়ী পরাবর্ত প্রকৃতির হয়। আর লায়োফোবিক কম স্থায়ী অপরাবর্ত প্রকৃতির। লায়োফিলিক খুব সহজে তঞ্চিত হয় না, তঞ্চনের জন্য অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য প্রয়োজন। আর এই সহজে তঞ্চিত হয়, অল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষ্যে তঞ্চন ঘটাতে সক্ষম। লায়োফিলিকে কি বলা আছে, এক্ষেত্রে টিন্ডাল প্রভাব স্পষ্ট নয়, আর লায়োফোবিকে টিন্ডাল প্রভাব স্পষ্ট। তারপরে কি বলেছে, আচ্ছা, লায়োফিলিক পরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও সহজে দেখা যায় না। আর লায়োফোবিক কি করে না, পরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সহজেই দেখা যায়। পরেরটা আমাদের বলেছে, দেখো পরে আমাদের কি বলেছে, এরোসোল কাকে বলে না, এরোসোল হলো একটি কলোয়েডীয় সিস্টেম যার বিস্তার মাধ্যম বায়ু বা গ্যাস। না, এরোসোল কাকে বলে না, এরোসোল হলো একটি কলোয়েডীয় সিস্টেম যার বিস্তার মাধ্যম বায়ু বা গ্যাস, যেমন কি কুয়াশা, মেঘ, এগুলোই। পরের কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো 4 দাগে একের কোশ্চেন, এন টাইপ এবং পি টাইপ অর্ধ পরিবাহীর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এন টাইপ কাকে বলে আর পি টাইপ কাকে বলে না, বিশুদ্ধ অর্ধপরিবাহী গ্লাসের মধ্যে অতি অল্প পরিমাণে পঞ্চযোজী মৌল ফসফরাস আর্সেনিক যোগ করলে যে অপদ্রব্য অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে এন টাইপ বলে। অর্থাৎ গ্রুপ নম্বর 14 সঙ্গে যদি আমরা 15তে যোগ করি, 14 প্লাস 15, গ্রুপ নম্বর 14 প্লাস গ্রুপ নম্বর 15, যাকে আমরা বলি নাইট্রোজেন ফ্যামিলি, যদি আমরা যোগ করি তখন তার নাম হয় এন টাইপ। নাইট্রোজেন ফ্যামিলি যোগ করলে এন টাইপ। আর ওই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে যদি আমরা গ্রুপ নম্বর 13 আমরা যোগ করি, গ্রুপ নম্বর 13 মানে বোরন ফ্যামিলি, বোরন, এবং তখন আমরা যেটা পাবো তার নাম হচ্ছে কি পি টাইপ অর্ধপরিবাহী। বলছি এন টাইপ পরিবাহীতে হোলের তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হয়, আর পি টাইপ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি হয়। এন টাইপে কি হয় না, ইহার ঋণাত্মক চার্জ বর্তমান, এন টাইপে ঋণাত্মক চার্জ বর্তমান, আর পি টাইপে ধনাত্মক চার্জ বর্তমান। মানে এন ফর ঋণাত্মক। আর নাইট্রোজেন ফ্যামিলি তখনই মানে 14 সঙ্গে আমরা আলটিমেট যুক্ত করছি, গ্রুপ নম্বর 14, গ্রুপ নম্বর 14 সঙ্গে যদি নাইট্রোজেন ফ্যামিলি যোগ করি তখন তার নাম এন টাইপ। আর গ্রুপ নম্বর 14 সঙ্গে যদি 13 নম্বর ফ্যামিলি আমরা যোগ করি তখন তার নাম কি হবে, তখন তার নাম হয়ে যাবে পি টাইপ। নাইট্রোজেন এন ফর ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ, আর পি ফর পজিটিভ ফর ধনাত্মক। দেখো আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমের দিকে চলে যাচ্ছি। বলেছি দেখো ঘনকাকার ঘন সন্নিবেশ জালকে মোট ফাঁকা স্থানের পরিমাণ কত না, ঘনকাকার ঘন সন্নিবেশ জালকে মোট ফাঁকা স্থান হচ্ছে 26%। বলছি একটি ঘনকাকার ধাতুর ক্লাস গঠন করে, একটি ধাতু ঘনকাকার ক্লাস গঠন করে। উক্ত ক্লাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য এবং ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ একক কোষে পরমাণুর সংখ্যা বার করতে বলেছে। আর কি দেওয়া আছে, এম দেওয়া আছে 63.5।
না দেখো, আমরা কি জানি, আমাদের পরমাণু সংখ্যা বের করতে বলেছে, ঠিক আছে, আমরা জেড ভ্যালু জানি না, তাই তো, একক কোষে পরমাণু সংখ্যা মানে জেড। আমরা জেড এর মান জানতে পারলে বলে দেবো ওটা কি হবে, সিম্পল হবে, এফসিসি হবে না বিসিসি হবে। দেখো, একক কোষের পরমাণু সংখ্যা, এম হচ্ছে পারমাণবিক ভর, একক কোষে বাহু দৈর্ঘ্য, আর রো হচ্ছে আমাদের ঘনত্ব। যদি আমরা চলে যাই সেই জায়গাতে, দেখো ভ্যালুগুলো জাস্ট পুট করাচ্ছি, পুট করিয়ে আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি। আচ্ছা, সবগুলো আমাদের কেজিতে ছিল। আমরা এই যে 63.5, ওটা কিন্তু গ্রামে আমরা সচরাচর কনসিডার করি, ওটাকে আমরা কেজিতে ট্রান্সফার করে নিচ্ছি। সবই আমরা ওটা আমরা, হ্যাঁ, কেজিতে ট্রান্সফার করে দিচ্ছি, ভর তো এই আমরা কেজিতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো 63.5, তাকে 10⁻³ দিয়ে গুণ করা হয়ে আছে। সবাইকে আমরা মিটারে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একক কোষের সংখ্যা আমাদের কত বেরিয়েছে না 4 বেরিয়েছে। খুবই ভালো কথা। তার মানে আমরা বলতে পারি না এটা হচ্ছে একটা এফসিসি ল্যাটিস, একক কোষের সংখ্যা দ্বারা আমরা বলতে পেরে যাব। বলছে কি, দেখো ল্যাটিস বিন্দু কাকে বলে না, কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থান নির্দেশ করে তাদেরকে জালক বা ল্যাটিস বিন্দু বলে। কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থান নির্দেশ করে তাদেরকে আমরা কি বলতে পারবো, তাদের জালক বা ল্যাটিস বিন্দু বলা হয়। এরপরে আমাদের কি বলেছে দেখো, এরপরে এরপরে আমাদেরকে কি বলেছে না, যে হিমাঙ্করোধক দ্রবণ কাকে বলে। হিমাঙ্করোধক দ্রবণ কাকে বলে না, বলছে যেসব দ্রবণের হিমাঙ্ক 0°C উষ্ণতার নিচে থাকে, যেসব দ্রবণের হিমাঙ্ক 0°C উষ্ণতার নিচে থাকে এবং অনেক নিচে থাকে, অনেক নিচে, তাদের হিমাঙ্ক রোধক বলা হয়। হিমাঙ্ক রোধক দ্রবণ তাদেরকেই আমরা বলতে পারি। যেমন কি না, যেমন হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটা হচ্ছে হিমাঙ্ক রোধক। যেসব দ্রবণের হিমাঙ্ক 0°C উষ্ণতার অনেক নিচে থাকে তাদেরকে হিমাঙ্ক রোধক দ্রবণ বলে। 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিডকে 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় 1.62 কেলভিন। 1.62 কেলভিন। বলছি, দ্রবণে বেঞ্জয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা কত হবে না, বেঞ্জয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা আমাদের চাইছে, এবং সেখানে কি দেখি, আমরা যদি সংযোজন মাত্রা যদি আমরা ফর্মুলা একটা দেখতে পাই, আচ্ছা, তবে আমরা আরও কনফার্ম হয়ে যাব যে আমাদের কি লাগবে। সংযোজন মাত্রা আমরা দেখতে চাইছি, চলো সংযোজন মাত্রা এখানে কোথায় ফর্মুলা দিয়েছি একবার দেখে নেবো আমরা। এই যে দেখো, সংযোজন মাত্রা বিটা সমান আমাদের কি বলেছে, I-1/(1/n-1)। এটি হচ্ছে বিটার মান। আমাদের এন আর আই আমাদের লাগবে, এন আর আইয়ের মান পেয়ে গেলে আমরা চলে পাব। সেই কারণে আমরা কি করছি, দেখো এখানে এন আর আই আমাদেরকে বের করতে হবে। এখানে হিমাঙ্কের অবনমন বলে দিয়েছি, অর্থাৎ ডেল্টা টিএফ সমান কে এফ ইন্টু আই ইন্টু সিএম, অর্থাৎ আমরা এখান থেকে না আই এর মান চাইলেই বের করতে পারব। সবই আমাদের দেওয়া আছে, দ্রাবের আণবিক ভর দেওয়া আছে এম, দ্রাবের ওজন দেওয়া আছে, দ্রাবকের ওজন দেওয়া আছে, হিমাঙ্কের অবনমন দেওয়া আছে। এই আমরা কি করে পাচ্ছি, দেখো এটা হচ্ছে এম এর মান আমরা পেয়ে যাচ্ছি, এম আমরা এখানে বেঞ্জয়িক অ্যাসিডের আমরা তার আণবিক ভর কত বের করছি, 122। আণবিক ভর আমরা 122 বের করছি, বের করে আমরা পুট করাচ্ছি। ঠিক আছে, 122 আমরা বসালাম তার আণবিক ভর,
বসিয়ে আয়ের মান বের করলাম। বাকি সবই আমাদের সাপ্লাই করে দিয়েছে, সব A to Z যা যা ভ্যালু লাগবে সব সাপ্লাই করা আছে। আমরা আয়ের মান নিয়ে এসে এখানে পুট করলাম, ওখান থেকে নিয়ে এসে আয়ের মান এখানে পুট করে দিলাম। দেখো আমাদের এখানে আয়ের মান আমরা পুট করেছি। যখন আমরা আয়ের মান এখানে বসালাম তখন আমরা বিটার সমান i-1/1 - n - 1, অর্থাৎ n এর মান 2 কেন হলো? দেখো যেহেতু সংযোজন বলেছে, আমরা সবাই জানি বেঞ্জিক অ্যাসিডকে যদি আমরা জলে দিয়ে দিই না, জলে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও কী করে ডাইমার হয়ে যায়, অর্থাৎ দুটো বেঞ্জয়িক অ্যাসিড থেকে আমরা একটা বেঞ্জয়িক অ্যাসিড অণু পাবো। দুটো বেঞ্জয়িক অ্যাসিড মলিকুল থেকে আমরা একটা বড় লার্জ সাইজের ডাইমার অণু পাচ্ছি। এই জন্যই তার এন এর মানটা 2 হচ্ছে। আর সচরাচর এই এন মানে কি হয়, তো NaCl যদি আমরা লবণ যদি জলে আমরা প্রবেশ করাই তাহলে কি উৎপন্ন করবে, Na++Cl-, এখানেও এন এর মান 2। আর সেখানে দুজন যুক্ত হয়ে একটা উৎপন্ন করছে, তাই সেটা হচ্ছে ডাবল হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তার যে সংযোজন মাত্রা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে 99.2% সংযোজন ঘটে যাবে। এবং ক্যালকুলেশনটা আমরা নিজেরা করব, ক্যালকুলেশনটা নিজেরা করে উত্তরটা বের করে নিয়ে আসবো। আমরা ফর্মুলা দিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, কিন্তু স্টেপসগুলোকে প্রত্যেকটাকে দেখানো যায়নি, তাই। 4 থেকে সিতে আমাদের কি বলেছে দেখো, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক, ল্যামডা সমান k ইন্টু 1000/n। ল্যামডার সমান তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ল্যামডা সমান k মানে কাপ্পা ইন্টু 1000/n। n সমান কি না, n সমান দমনের নর্মালিটি, কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর ল্যামডা সমান তুল্যাঙ্ক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। ল্যামডা সমান কাপ্পা ইন্টু 10 মানে 1000/n। ল্যামডা তুল্যাঙ্ক পরিবাহিতা, কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা, n হচ্ছে দমনের নর্মালিটি। বলছে 25°C উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না আমাকে ব্যাখ্যা করে বলে দিতে হবে। জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, সেখানে দুটো ভ্যালু দেওয়া আছে 0.76, সেটা হচ্ছে ভ্যালু দেওয়া আছে। আমরা অ্যানোড রিয়াকশান ক্যাথোড রিয়াকশান দুটো আমরা দেখতে পাচ্ছি এখানে। তবে আমরা কি দেখব, জিঙ্ক -2+ করে 2 ইলেকট্রন করলে জিঙ্ক 2+ উৎপন্ন করেছে, আর ক্যাথোড রিয়াকশানের 2H+ দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন উৎপন্ন করেছে, অর্থাৎ জিঙ্ক প্লাস 2H+, জিঙ্ক 2+ প্লাস হাইড্রোজেন ওভারঅল রিয়াকশান আমরা পাচ্ছি। এবং সেখান থেকে E0 সেল সমান আমরা কি পাচ্ছি, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, এবং দুটাই হচ্ছে আমাদের রিডাকশান পটেনশিয়াল ভ্যালু, তাই আমরা মাইনাস করতে পেরেছি। একটা রিডাকশান একটা অক্সিডেশন ভাবলে তখন কিন্তু সব সময়ের জন্য প্লাস হবে। তাহলে আমাদের ওভারঅল ভ্যালু এলো কি না, E0 সেল আমাদের পজিটিভ এসছে। E0 সেল পজিটিভে যদি আসে তখন আমরা বলতে পারি সেলটা স্পন্টেনিয়াস প্রসেস হবে। সেখান থেকে আমরা কি করেছি না, ডেল্টা G0 বের করেছি। ডেল্টা G0 বের করে আমরা দেখলাম কি ভ্যালু আমাদের নেগেটিভ আসছে, অর্থাৎ রিয়াকশানটি স্পন্টেনিয়াস প্রসেস ফরওয়ার্ড ডাইরেকশানে যাবে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, অথবাতে একটা দারুণ কোশ্চেন দিয়েছে, আমাদের সাম্যধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে। একটা সেল দিয়ে দিয়েছে, দুটো ভ্যালু দিয়ে দিয়েছে। দুটো ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি একটা ভ্যালু বড় আর একটা ভ্যালু ছোট। যেই ভ্যালুটা ছোট তাতে আমরা কি করব, তার অক্সিডেশন ঘটাবো, অর্থাৎ সেটি হবে আমাদের অ্যানোড রিয়াকশান। দুটোর মধ্যে কার অ্যানোড হবে না, যে ভ্যালুটা কম তার অ্যানোড হবে। দেখো আমাদের আয়রন দুটো ইলেকট্রন লস করে আয়রন 2+ উৎপন্ন করেছে, আর ক্যাডমিয়াম 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যাডমিয়াম উৎপন্ন করেছে। দুটোকে যোগ করে দিলে আমরা উপরে ঠিক রিয়াকশানটাই পেয়ে যাচ্ছি। ভাবিস না দেখিস না, ভালো করে প্র্যাকটিস কর, দেখিস না প্র্যাকটিস কর, নাহলে কেন্দে মরে যাবি। কান্তের দিন কুলাবে না রে বাবা, ভালো করে পড়ে যায়।
E0 সেল, তাহলে E0 ক্যাথোড রেড মাইনাস E0 অ্যানোড রেড। এরপরে আমরা কত হচ্ছে দেখো, দুটো ভ্যালু আমরা পুট করাচ্ছি, দুটো ভ্যালু যখন পুট করে দিচ্ছি সেখান থেকে আমরা ভ্যালু কত পাচ্ছি, 0.04। ইকুইলিব্রিয়াম অবস্থাতে কি হয় না, ইকুইলিব্রিয়াম অবস্থাতে E সমান 0 হয়। এবং যদি আমরা নাস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করি, নাস্ট ইকুয়েশন NaR নাস্ট ইকুয়েশন যদি আমরা অ্যাপ্লাই করি তখন আমরা কি দেখতে পাবো, E সমান E0 মাইনাস 0.059/n লগ অফ প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট, যেটাকেই আমরা বলি কি কে ইকুইলিব্রিয়াম। যেহেতু ইকুইলিব্রিয়ামের কথা আমরা কনসিডার করে নিয়েছি, এটাই হচ্ছে আমাদের কে ইকুইলিব্রিয়াম। দেখো পরে আমরা কে ইকুইলিব্রিয়াম করেছি। আর এন এর মান 2, এন এর মান 2 কেন হচ্ছে সেটা একবার আমরা দেখে নিই। দেখো এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে মিডিয়ামে, আমাদের দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হওয়ার জন্য এন এর মান আমাদের 2 হয়ে যাচ্ছে। খুব ভালো কথা। এবারে আমরা চলে যাব ক্যালকুলেশনের দিকে। লগ কে ইকুইলিব্রিয়াম সমান 2E0/0.059, তাই তো 2 দিয়ে গুণ করে 0.059 দিয়ে ভাগ, সেখান থেকে ভ্যালু বসিয়েছি, ভ্যালু বসিয়ে দিয়ে এটা পেয়েছি। অর্থাৎ এরপরে আমরা কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু 10 টু দি পাওয়ার করবো, 10 টু দি পাওয়ার করলে যা ভ্যালু আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। আমি করার সময় পাইনি, তোমরা এটা করে উত্তরটা হয়ে গেলে আমাকে জানাবে, এটা তোমাদের জন্য রাখা থাকলো। উত্তর বের করে আমাকে মেসেজ করো। পরে কি বলেছে দেখো, 25°C এবং 65°C উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের দুটো মান দেওয়া আছে, বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি গণনা করতে বলেছে। দারুণ ব্যাপার। প্রথমত বলে দেই, দুটো যখন রেট কনস্ট্যান্ট থাকে, দুটো টেম্পারেচার থাকে, তখন আমাদের একটি ইকুয়েশন মনে পড়ে যেখান থেকে সক্রিয়করণ শক্তি গণনা করা যায়, তার নাম হলো আর্হেনিয়াস সমীকরণ। আমরা দেখো সেই আর্হেনিয়াস সমীকরণের দিকে চলে যাচ্ছি, এবং আর্হেনিয়াস সমীকরণ লগ K2/K1 A/2.303 R T2 - T1/T1 T2, এবং সেখান থেকে আমরা কি পাবো, T1 T2, এবং সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, T1 এর মান পেয়ে যাচ্ছি 298, T2 এর মান পেয়ে যাচ্ছি 338, আর K1 K2 দুটো ভ্যালু আমরা পাচ্ছি, একটা K1 এর ভ্যালু আর একটা K2 ভ্যালু। এটি হচ্ছে আমাদের এক্সপ্রেশন লগ K2/K1, যা আমাদের আছে। শুধু আমরা ভ্যালু বসাবো, বসিয়ে এর মান আমরা ক্যালকুলেশন করব, আর কোনো কাজ নেই। আমরা ফরম্যাট রেডি করে দিয়েছি, এই ফরম্যাট বসাবো, এবং আর এর মানটা যখন আমরা পুট করব লাস্টে, সেটাতে আমরা 8.314 পুট করব, এবং 8.314 পুট করলে আমরা ই পাবো কিসে না, ই পাবো জুলে পেয়ে যাব। আর যদি আমরা 1.987 প্রকাশ করি তখন কিন্তু আমরা ক্যালোরিতে পাবো। সুতরাং 0.082টা আমরা বসাবো না, 0.082 এই ভ্যালুটা আমরা কখনোই বসাবো না, হয় এটা বসাবো অর 1.987 বসাবো, 0.082 আমরা বসাবো না। আচ্ছা, এরপরে 15 নম্বর পেজ। চলো, এখানে কিছুই নেই। 15 নম্বর পেজে এখানে বলা আছে কি, একটা প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। তা কখনো হয়, বিক্রিয়া সম্পূর্ণ হবে না। বলছি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে T সমান 2.303 ডিভাইডেড বাই K1 লগ অফ A/A-X। A সমান প্রারম্ভিক গাঢ়ত্ব, আর A-X হচ্ছে T সমপরে গাঢ়ত্ব। যদি রিয়াকশনটা কমপ্লিট হয়ে যায় তখন A-Xটা শূন্য হয়ে যাবে। A-X এর জায়গায় শূন্য বসালাম, দিয়ে লগ ইনফিনিটিভের ভ্যালু পেয়ে যাচ্ছি। লগ ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ, তার সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেটা ইনফিনিটিভ। অর্থাৎ এই কারণে আমাদেরকে কি বলেছে না, প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হবে না। পরেরটা কি বলছে দেখো, যে দেখা হচ্ছে একটি শূন্যক্রম বিক্রিয়া তার প্রারম্ভিক গাঢ়ত্ব অর্ধায়ুর সঙ্গে সমানুপাতিক হয়। আমরা শূন্যক্রম বিক্রিয়া থেকে কি পাই দেখো না, A0 - A সমান K0 × T।
এ জিরো প্রারম্ভিক গাঢ়ত্ব এবং এ সমান টি সময় পরে গাঢ়ত্ব, এ দুটো আমরা জানি। তাহলে টি সমান যদি টি হাফ হয় তখন এ সমান কত, এ জিরো বাই টু হবে। টি সমান টি হাফ হলে এ সমান এ জিরো বাই টু, তাহলে এ জিরো মাইনাস এ জিরো বাই টু সমান কে জিরো ইন্টু টি হাফ, এ জিরো বাই টু সমান কে জিরো ইন্টু টি হাফ, টি হাফ সমান কত হচ্ছে এ জিরো বাই টু কে জিরো। অর্থাৎ কি, যেরকম বিক্রিয়ার শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের টি হাফ ভ্যারিজাস এ জিরো। এরপরে কি বলছে দেখো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রারম্ভিক গাঢ়ত্ব 0.98 আমাদের বলে দিয়েছে, তাই তো। মোল পার লিটার, অর্ধায়ু 10 সেকেন্ড হলে বিক্রিয়ার হার ধ্রুবক এবং 15 সেকেন্ড পরে বিক্রিয়ার গাঢ়ত্ব কত হবে আমাদের বের করতে হবে। দেখো আমরা টি হাফ সমান, আমরা যেহেতু জানি টি হাফ সমান কত, টি হাফ না টি হাফ সমান কত হচ্ছে এ জিরো বাই টু কে জিরো, সেখান থেকে আমরা কে জিরোর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তাই তো, কিন্তু মনে হয় একটু ভুল করা আছে, 10 দিয়ে ভাগ করলে 98 তো হবে না, হুম 49 হবে, 98 করা হয়ে গেছে। ভাগটা একটু দেখবে, ভাগটা করবে নিজেরা। ইনিশিয়াল গাঢ়ত্ব দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে, আমরা ভাগ করে দেখে নেব কত হচ্ছে, ঠিক আছে না। এরপরে ওখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো, ওই ভ্যালুটা নিয়ে গিয়ে আমরা কোথায় পুট করব দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে বলেছে যে 15 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে না, অবশিষ্ট গাঢ়ত্ব মানে কোনটা, এ জিরো থেকে যদি আমরা এটা বাদ দিই তখনই আমাদের পেয়ে যাব আমরা। দেখো সেখান থেকে আমাদের নেক্সট পেজে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এ জিরো থেকে আমরা এ মাইনাস করব, এটাই না। আমরা এখানে কি বের করব না, আমরা এখানে বের করব যেটা এ জিরো মাইনাস এ সমান কে জিরো ইন্টু টি। তাহলে বলেছে তার অবশিষ্ট অংশের পরিমাণ কত, অবশিষ্ট অংশের পরিমাণ যদি আমরা বের করতে যদি আমরা চাই, সেখানে আমাদের যে উত্তরটা যেটা বেরিয়েছে কে জিরো, এবং তার সঙ্গে আমরা কি করব না, তার সঙ্গে 15টাকে আমরা গুণ করে দেব। আচ্ছা, আমরা ওখান থেকে কার মানটা পাচ্ছি, ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে জিরোর মান আমরা পেয়ে যাব, তাই তো না। কে জিরোর মান পেয়ে যাওয়ার পর আমাদেরকে বলা আছে কি যে 15 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে, বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে আমাদেরকে জানতে চাইছি না। বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে সেটা যদি আমাদেরকে বলা হয়, আমাদের ফর্মুলা কি জানি, এ জিরো মাইনাস এ সমান কে জিরো ইন্টু টি। বিক্রিয়কের গাঢ়ত্ব কত, এইটার সমান কত হবে এ জিরো মাইনাস কে জিরো ইন্টু টি। আমরা সবগুলো ভ্যালু পেয়ে যাচ্ছি, শুধু মান বসিয়ে দেবো, মান বসিয়ে ক্যালকুলেশন করে দেবো। এ জিরো তো আমরা জানি আমাদেরকে সাপ্লাই করেছে, এ জিরো আমরা বের করতে পারছি, টি এর মান বলা আছে। দেখো এ জিরো আমাদেরকে বলা আছে এই যে এত, আর কে জিরো আমরা পেয়ে গেলাম, টি দেওয়া আছে। আমরা জাস্ট ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করে নেব, তবেই সমস্যার সমাধান, আর আমাদের কোনো কিছুর দরকার নেই। আচ্ছা, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে হর্নার পড়ে গেছে, হর্নার তো দিতেই হবে, কারণ
এত উত্তর লিখতে লিখতে তো সময় কুলাচ্ছে না, কোনটার পর কোনটা হচ্ছে। আমরা এই স্টেপটা একটু খেয়াল করে করবো। এটা আমাদের অ্যাকচুয়ালি নয়, হোয়াইটনার এখানে ছিল না, শেষ হয়ে গেছে, তারপরে হোয়াইটনারটা দেওয়া হয়নি। ওখান থেকে আমরা এর মান বের করব, কত সময় মানে 15 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে, অর্থাৎ এর মান বের করলেই আমাদের হয়ে যাবে। পরেরটা কি বলেছে দেখো, এটি প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের n1/n অংশ বিভাজিত হতে প্রয়োজনীয় সময় গণনা করতে বলেছে। খুব ভালো ব্যাপার না, ওটা আমরা গণনা করতে যাব না, ওটা যদি আমরা গণনা করতে যাই তখন আমরা কি দেখতে পাচ্ছি না, ওটা গণনা করতে গিয়ে 1/n অংশ আমাদেরকে বলেছে। আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে জানতাম t সমান 2.303 ডিভাইডেড বাই k1 log of a বাই a মাইনাস এক্স। এ সমান বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব a মাইনাস এক্স, বিক্রিয়কের আচ্ছা a মাইনাস এক্স এখানেও ভুল লেখা হয়েছে, এখানে a মাইনাস এক্স নয়, t সময় পরে গাঢ়ত্ব, t সময় পরে গাঢ়ত্ব। k1 বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার হার দেব, বলছে বিক্রিয়কের 1/n অংশ, একের 1/n মানে a ইন্টু 1/n সমান a/n অংশ। বলছি এই অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগে, না এই অংশ সম্পূর্ণ হতে ভাবছি যে 1/tn সময় লাগে, 1/n সময় আমাদের লাগছে, আমরা দেখতে পাচ্ছি এখানে না 1 যদি n সময় লাগে, 1/n সমান কত, x এর জায়গায় a/n আমরা বসাচ্ছি, x এর জায়গায় যদি আমরা বসাই আমরা এটা পাবো। যদি n ইকুয়াল টু 2 হয়, এটা হচ্ছে জেনারেল ফর্মুলার মতো আমরা পাচ্ছি, জেনারেল ফর্মুলা। যদি n ইকুয়াল টু 2 হয় তখন n এর জায়গায় 2 বসাবো, n ইকুয়াল টু যদি 3 হয় সেখানে 3 বসাবো, n ইকুয়াল আচ্ছা আবার n ইকুয়াল টু 5/2 করেছি তো, আচ্ছা আমরা একটা ফুল মিস্টেক করেছি এখানে। কীরকম মিস্টেক করেছি, n সমান আমরা 2/5 করেছি, n সমান যদি 2/5 হয় তাহলে এটাও আমাদের কত হবে, এটা তখন 1/2 1/2/5 করতে হবে, তবে ঠিক থাকছে। নতুবা আমরা টি যদি 5/2 করে দিই তখন আর কোনো সমস্যা নেই, এইখানে একটু ভুল লেখা হয়ে গেছে, কারণ এনটা আমাদের নিচে আসে তো, 1/3 আর 2/5, 2/5 সঙ্গে সঙ্গে উল্টে যাবে। এবার আমরা করব, এবারে করলে দেখো আমরা ভ্যালুগুলো পেয়ে যাব ঠিকঠাক করে, একদম ভ্যালু পাবো। এই হচ্ছে টোটাল আমাদের 198 পেজের অর্গানিক ইনঅর্গানিক সমস্যা আমরা করব এবং দেখতে থাকব। পরবর্তী যে পেজগুলো থাকবে, পরবর্তী পেজগুলো এখনও আমরা 2 থেকে 3টে পেজ আমরা করব, আমাদের লেখা অলরেডি চলছে, 2-3টে পেজ আমরা আর দেখব, দেখে বন্ধ করে দেবো। টোটাল আমরা গোটা 5টা এই 10টা মতো পেজ আমরা হয়তো দেখে যাব। আমরা একদম শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো পেজ, মানে পেজ যত আমরা করতে থাকবো তত আমাদের প্র্যাকটিস ভালো হবে। আমরা এইগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকবো, এবং যদি কারো কোথাও প্রবলেম মনে হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আমাকে মেসেজ করো, ডাইরেক্ট মেসেজ করো। আমি ফ্রি থাকলে, যদি তৎক্ষণাৎ ফ্রি থাকি আমি বলে দেবো, আর যদি তখন আমি না ফ্রি থাকি আমাকে সময় দিলে আমি এটাকে সলভ করে দিতে পারবো। সবার সব প্রবলেম, অর্থাৎ কেমিস্ট্রির যে ভয়, কেমিফোবিয়া দূর করার জন্য এই নম্বরে মেসেজ করো। আমি সবার কেমিফোবিয়া দূর করতে রাজি এবং আশা করি পারবো।
সবাই পড়ো। যদি এখান থেকে কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও, মেসেজ করো, আমরা উত্তর দেব। গুড নাইট। সবাই ভালো করে দেখবে, প্রবলেমগুলো ভালো করে দেখবে, না হলে হবে না। যে আবার আমরা নেক্সট ক্লাসে দেখব, কিন্তু আমি আবার বলে যাচ্ছি, আমাদের প্রবলেমগুলো দেখলে শুধু হবে না, কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং যদি আমরা শুধু প্রবলেম দেখতে থাকি, এই যে পেজগুলো যেগুলো আমরা দেখছি, ওই পেজই আমাদেরকে বলে দেবে যে দেখিস না, প্র্যাকটিস কর, না হলে কেন্দে মরে যাবি। সো আমরা প্র্যাকটিস করব। গুড বাই।